ওকে, চলো অল্প কিছুক্ষণের মধ্যে আজকে শেষ হয়ে যাবে, কারণ আমরা যেটা আজ আলোচনা করব তার মেন পার্টটা আমাদের আলোচনা হয়ে গেছে। বেসিক্যালি পলিটিক্যাল কালচার যখন পড়েছিলাম, পলিটিক্যাল ডেভেলপমেন্ট যখন পড়েছিলাম, তখন তার সাথেই এটা হচ্ছে জড়িত ছিল, তার সাথেই এই আইডিয়াটি লিঙ্কড। তো যেহেতু পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল ডেভেলপমেন্টের কনসেপ্টগুলো আমাদের আলোচনা হয়ে গেছে, সো সেই কারণে খুব বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়ের মধ্যেই এটা আমি তোমাদের বুঝিয়ে দেবো। বিক্ষিপ্তভাবে কিছু কথা আগেও বলা হয়েছে, বাট আজকে একটুখানি ফর্মালি বললে ভালো হয়, এবং একটু নোটের আকারে বললেও তোমাদের সেটা কাজে আসবে, এবং দেখবে যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো এসেছে সেগুলোর উত্তরগুলো তোমাদের খুব মানে কনসেপচুয়ালি হবে, বাট তোমরা করতে পারবে। তো এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে, আজকের ক্লাসটা যদি মন দিয়ে শোনো, তাহলে যে কয়েকটা কোয়েশ্চেন্স এসেছে সেগুলো করতে তোমাদের অসুবিধা হবে না। তো দেখলাম নেটে যদিও খুব বেশি কোয়েশ্চেন্স এখনো পর্যন্ত চোখে পড়লো না, হয়তো থাকতে পারে, কারণ সবগুলো এখনো করে ওঠা সম্ভব হয়নি। সো সব মিলে বোধহয় বা মোটামুটি 30টার মতো কোয়েশ্চেন্স দেখতে পেলাম বোধহয়, বাট সেখানে বোধহয় 5-6টা কোয়েশ্চেন্স দেখলাম নেটে এসেছে, আর সেটে বোধহয় 3-4টে কোয়েশ্চেন্স এসেছে, আর বাকিগুলো সব অন্য রাজ্যে এসেছে। তো যাই হোক, এইখান থেকে প্রশ্ন হতেই পারে। সো সে কারণে আমাদেরকে এটা খুব ভালোভাবে পড়তে হবে, জানতে হবে টপিকটা। তো অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, বেশি হয়তো সময় লাগবে না, আধ ঘন্টার মধ্যেই শেষ করে দেবো এটা। তো দেখো এখানে আলোচনা কি বলছে, পলিটিক্যাল সোশ্যালাইজেশন। পলিটিক্যাল সোশ্যালাইজেশন যেমন বললাম যে পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল ডেভেলপমেন্টের সঙ্গে এটা জড়িত। পলিটিক্যাল কালচার যখন আমরা পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে যে কোনো কালচার বা পলিটিক্যাল কালচার বেসিক্যালি একটা সোসাইটিতে এস্টাবলিশড হয় বা তৈরি হয় পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে, এই কথাগুলো তোমাদের বলেছিলাম। তো সোশ্যালাইজেশন বলতে এক্স্যাক্ট আজকে কি মানে ফর্মালি কি বোঝায়, কি বলে, সেই সমস্ত বিষয়গুলোই আজকে আমরা জানার চেষ্টা করব। তো দেখো দুটো শব্দ দিয়ে তৈরি হয়েছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন, এক হচ্ছে পলিটিক্যাল, দ্বিতীয় হচ্ছে সোশ্যালাইজেশন। তো মিনিংটা আগে দেখে নাও, পলিটিক্যালের মিনিং কি বলছে এখানে দেখো। দ্য টার্ম পলিটিক্যাল পার্টেইনস টু ম্যাটার রিলেটেড টু গভর্নেন্স, পাওয়ার, অথরিটি অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স। পলিটিক্যাল বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে সাধারণত কতগুলো হচ্ছে যে সরকারি ব্যবস্থা, ক্ষমতা, কর্তৃত্ব, এবং যে কি বলবো যে জনসাধারণের যে সমস্ত বিষয় সমূহ আছে সেগুলোকে নিয়ে একটা আহ, সেগুলোকে প্রতিনিধিত্ব করে এই পলিটিক্যাল ওয়ার্ডটা। তো সেই সম্পর্কিত বিষয়গুলোই হচ্ছে আলটিমেটলি কিন্তু পলিটিক্যাল। It encompasses the structure, process and ideologies that govern societal interactions and decision making. যেটা কোনটাকে এনকম্পাস করে, যে একটা স্ট্রাকচার তা এবং তার যে পদ্ধতি, এবং স্ট্রাকচার তার পদ্ধতি, এবং বিশেষ করে তার আইডিওলজিও। তো এই সমস্ত বিষয়গুলোকে এখানে আমরা এনকম্পাস করতে দেখতে পাই, এবং সোসাইটির মধ্যে এগুলোকে কেন্দ্র করেই তাদের মধ্যে একটা কমিউনিকেশনস হয়, এবং আলটিমেটলি এটার উপর বেস করে একটা ডিসিশন নেওয়া হয়। Politics involves the distribution of resources, conflict resolutions and the implementations of policies that affect individual and communities. তো পলিটিক্স বলতে ফাইনালি যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে পলিটিক্স আর কিছুই না, যে সম্পদে যে সমস্ত সম্পদগুলো আমাদের রয়েছে, বা যে সমস্ত সম্পদগুলো আমরা প্রতিনিয়ত তৈরি করছি, নতুন নতুন ডিসকাভারি করে হয়তো সেগুলো নতুন নতুন সম্পদের সন্ধান তৈরি হচ্ছে, কিংবা বিভিন্ন রকমভাবে সম্পদের নতুন নতুন ধারণা গড়ে উঠছে। তো সেই সমস্ত সম্পদগুলোর প্রপার ডিস্ট্রিবিউশন, সেই যে কে কতটা বন্টন পাবে, তো সেটাই হচ্ছে পলিটিক্স। তো পলিটিক্স এই সমস্ত বিষয়গুলো নিয়েই জড়িত, এগুলোকেই নিয়েই তার কাজ, এগুলো আমরা দেখতে পাই। এবং এটা করতে গিয়ে বেসিক্যালি বিভিন্ন ধরনের কনফ্লিক্টের কোয়েশ্চেন সেখানে এসে পড়ে, যে একটা দেশের মধ্যে, একটা রিজিয়নের মধ্যে, একটা অঞ্চলের মধ্যে যে সমস্ত সম্পদগুলো আছে তার ভাগ কে কতটা পাবে সেটা নিয়ে এক ধরনের সমস্যা কিন্তু মাঝে মাঝেই দেখা যায়। বিশেষ করে সেই সমস্ত সোসাইটিতে এই ধরনের একটা সমস্যা ভীষণ রকমভাবে দেখা যায়, যেখানে দেখা যায় যে কোনো অথরিটির সেখানে থাকে না, বা অথরিটির অ্যাবসেন্স থাকে। তো অথরিটির অ্যাবসেন্স যেখানে থাকে সেখানে এক ধরনের অ্যানার্কির পরিবেশ থাকে, এবং সেই অ্যানার্কির পরিবেশে এই কনফ্লিক্টগুলো শেয়ারের ডিস্ট্রিবিউশন, মানে এই রিসোর্স ডিস্ট্রিবিউশনের কনফ্লিক্টগুলো খুব ভালোভাবেই দেখা যায়। যেখানে অথরিটি থাকে সেখানে এগুলো একটু কম পরিমাণে হয়, এবং অথরিটি সমস্ত কিছুকে এখানে কিন্তু ম্যানেজ করে, অর্থাৎ প্রপার ডিস্ট্রিবিউশনসের যে ফাংশন সেটাকে কিন্তু ম্যানেজ করে। তো যাই হোক, এখানে আমরা দেখতে পাবো যে যখন আমরা পলিটিক্স বলছি তখন এর কাজটাও হচ্ছে এক প্রকার এটাও, যে যে কনফ্লিক্টগুলো এমার্জ করছে সেগুলোকে কিন্তু রিজলিউট করা, সমাধান করা। অ্যান্ড দ্য ইমপ্লিমেন্টেশন অফ পলিসিস, এবং তার ভিত্তিতে যে নীতিগুলো নেয় বা তার উদ্দেশ্যে যে নীতিগুলো নেয়, অর্থাৎ সমাধান করার জন্য যে নীতিগুলো নেয়, বা রিসোর্স বন্টন করার জন্য যে নীতিগুলো নিয়ে থাকে, তো সেগুলোকে আমরা জানি যে সেই নীতিগুলোকে তারা তৈরিও যেমন তারা করে, তেমনি তারা সেগুলোকে ইমপ্লিমেন্টও করে থাকে। তো যেগুলো আলটিমেটলি আমরা দেখতে পাই, সরাসরি বলতে পারো যে কোনো একজন ব্যক্তি বা ব্যক্তির গোষ্ঠী, যেটাকে আমরা কমিউনিটি বলি, তো এদেরকে কিন্তু প্রভাবিত করে থাকে। তো পলিটিক্স বললে তাহলে যে সমস্ত বিষয়গুলো বোঝায় সেগুলো হচ্ছে মানুষের স্বার্থের সাথে জড়িত এমন কিছু বিষয়সমূহ,
এইগুলো হচ্ছে পলিটিক্স, এবং সেখানে কতগুলো ইনস্টিটিউশনস এগুলোকে কিন্তু কন্ট্রোল করার কাজ করে, এগুলো আমরা জানি। দ্বিতীয় হচ্ছে এখানে সোশ্যালাইজেশনের কথা বলছে। সোশ্যালাইজেশন বলতে কি বোঝায়? সোশ্যালাইজেশন বলতে বোঝায় যে কোনো একটা পার্টিকুলার বিষয়কে, দেখো এখানে বলছে যেটা, socialization refers to the lifelong process by which individual learn and internalize the norms, values, belief, customs and behavior so necessary for participation in society। যে একটি সমাজে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ যে একটা সোসাইটিতে, মানে যে একটা সোসাইটিতে অংশগ্রহণ করার জন্য, একটা সমাজে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত নীতিগুলো জানতে হয়, যে সমস্ত মূল্যবোধগুলোর মধ্য দিয়ে যেতে হয়, যে সমস্ত বিশ্বাস, যে সমস্ত প্রথা, যে সমস্ত আচরণগুলো শিখতে হয়, সেটাই হচ্ছে এক প্রকার বলতে পারো যে ইন্ডিভিজুয়ালসকে যেটা শিখতে হয় সেটাই হচ্ছে এক প্রকার বলতে পারো যে এটা হচ্ছে সোশ্যালাইজেশন। তো সোশ্যালাইজেশন এটা একটা লাইফ লং প্রসেস, সেটা একদিনে হয় তা কিন্তু নয়, মানে মৃত্যুর আগের দিন পর্যন্ত তুমি শিখতেই থাকবে কিছু না কিছু, তোমার মধ্যে কিছু না কিছু সেখানে ঠিক তুমি কিছু ইনপুট পাবে। তো যাই হোক, এই ইনপুটগুলো পাওয়ার মধ্য দিয়ে তুমি চেষ্টা করবে যে মানুষের সঙ্গে কমিউনিকেশনসটা তোমার খুব ভালোভাবে হবে, এবং সেই কমিউনিকেশনসটা আলটিমেটলি হলে যেটা হবে সেটা হচ্ছে যে প্রপার ডিস্ট্রিবিউশন, যে পলিটিক্সের যে পার্টগুলো আমরা আলোচনা করলাম, সেটা যে পলিটিক্সের ডিস্ট্রিবিউশন বা রিসোর্সের ডিস্ট্রিবিউশনসটা প্রপার সেখানে হতে পারে। তো সোশ্যালাইজেশনের কাজই হচ্ছে একটা এটাই, যে একটা সোসাইটির মধ্যে যে সমস্ত তার নীতি, ধর্ম, বিশ্বাস, আদর্শ যা কিছু আছে সেই সমস্ত বিষয়গুলো সকলের মধ্যে হচ্ছে কিন্তু এগুলোকে প্রবেশ করানো। তো সোশ্যালাইজেশন বলতে সেটাই বোঝায়। তারপরে কি বলছে, ইট ইজ থ্রো সোশ্যালাইজেশন দ্যাট ইন্ডিভিজুয়ালস ডেভেলপ দেয়ার আইডেন্টিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ দেয়ার রোলস উইথিন এ কালচারাল অ্যান্ড সোশ্যাল ফ্রেমওয়ার্ক। কি বলছে, ইট ইজ থ্রো সোশ্যালাইজেশন দ্যাট ইন্ডিভিজুয়াল ডেভেলপ দেয়ার আইডেন্টিটি, যে একজন 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 ব্যক্তি তার নিজের কি পরিচয় হবে, সমাজে তার কি ধরনের ভূমিকা থাকবে, সে কি করবে, সে কি করবে না, সমস্ত কিছু ডিসাইড হয় কিন্তু এখানে সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে। অর্থাৎ যতটা সোশ্যালাইজেশন তোমার হবে ততটাই তুমি কি করতে পারবে, তোমার রোল, তো সোসাইটিতে তোমার রোল ডিসাইড হবে, সোসাইটিতে তোমার আইডেন্টিটি ডিসাইড হবে। লাইক এখন এই মুহূর্তে তোমরা সোসাইটির যে সমস্ত রুলস, রেগুলেশন, ডিসিপ্লিনগুলো যতটা তোমরা অ্যাচিভ করতে পেরেছো, যে যতটা, এখানেই দেখো বুঝতে পারবে, পার্থক্যটা ক্লিয়ার হয়ে যাবে, যে তোমরা সোসাইটির রুলস রেগুলেশনস গুলোকে যে যতটা বুঝতে পেরেছো সে তত তাড়াতাড়ি তোমাদের কিন্তু কি হচ্ছে, যে উদ্দেশ্যে তোমরা শিখছো সেগুলো কিন্তু মানে সেই জায়গায় তোমরা সফলতা পেয়েছো। তো এইরকম ভাবে বুঝতে পারো যে অনেকে তোমাদের মধ্যে যে তোমরা চাইছো তোমরা জব করবে, তো জব করার জন্য এখন তোমাকে নিয়ম, নীতি, আদর্শ সেগুলো কি, সেগুলো যেগুলো আছে সেগুলো শিখতে হবে। সেগুলো কি, সেগুলো হচ্ছে যে পরীক্ষার একটা পার্টিকুলার সিলেবাস আছে, পরীক্ষার নির্দিষ্ট বা পড়াশোনার একটা নির্দিষ্ট নিয়ম আছে, সিস্টেম আছে, সেগুলোকে তোমাকে ফলো করতে হবে, এবং প্রতিনিয়ত সেগুলোর সঙ্গে তোমাকে নিজেকে অ্যাডজাস্ট করতে হবে, সেগুলোর প্র্যাকটিসগুলো নিজের মধ্যে কিন্তু এস্টাবলিশ করতে হবে। তো যারা তোমরা পেরেছো এই উদ্দেশ্যে, যারা তোমরা সাকসেসফুলি মানে এই 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 নিয়ম নীতিগুলো নিজেদের মধ্যে প্রবেশ করাতে পেরেছো, তো তাদের দেখো ঠিক ওই আপার লেভেলের সোশ্যালাইজেশনসটা হয়েছে। কোন লেভেলের? ধরে নাও যে এখন একটা যদি আমি সোসাইটির কথা বলি যেখানে মানে মানে নেট সেটের স্টুডেন্টদের কথা যদি বলি, তাহলে কিছুজন তোমরা সেখানে কিন্তু প্রবেশ করে গেছো, আবার কিছুজন প্রবেশ করতে পারোনি, তার কারণ তোমাদের মধ্যে ওই সোশ্যালাইজেশনটা কিন্তু হয়নি, যে নিয়মটা, যে নীতিটা, যে প্রথাটা, যে প্র্যাকটিসটা যেটা করলে আলটিমেটলি তুমি নেট পাস করতে, সেটা তোমরা করনি। তো ফলে তোমাদের মধ্যে এখন পরিচয়ের ভিন্নতা দেখা দিয়েছে, যে কেউ নেট পাস করেছো আর কেউ নেট পাস করনি। মানে এটা যদি ক্রাইটেরিয়া হয় মানুষের, মানে আমি যদি এটা ক্রাইটেরিয়া কখনো নয় কিন্তু তারপরও আর কি বোঝার জন্য বলছি, এটা যদি ক্রাইটেরিয়া হয় যে আমি এখন তোমাদের মধ্যে ক্লাসিফিকেশন করব, তাহলে তোমাদের আইডেন্টিটিটাকে বুঝে আমি এখানে ক্লাসিফিকেশন করতে পারি, যে স্টুডেন্ট অফ মাইন আমি এটাই তোমাদের করতে পারি, যে কেউ পাস করেছো আর কেউ পাস করোনি, এইভাবেই তোমাদের ক্লাসিফাই করতে পারি। সো এইরকম ভাবে আমরা দেখতে পাই যে কোনো একটা পার্টিকুলার বিষয় যখন সমাজের সমাজের মধ্যে কোনো একটা পার্টিকুলার গ্রুপ বা ব্যক্তি যখন সেই সমাজের নিয়ম কানুনগুলো সম্পর্কে যখন সে জানে এবং সে মানে কন্টিনিউয়াস প্রসেসে এটাকে প্র্যাকটিস করতে থাকে, তখনই বেসিক্যালি তার সেটার উপর নির্ভর করে তার পরিচয় তৈরি হয়, তার কিন্তু তার সমাজে তার কি ধরনের ভূমিকা সে পালন করবে ডিসাইড হয়। তো দেখো তোমরা সোসাইটির নিয়ম কানুন শিখে গেছো, সোসাইটির নিয়ম কানুন যারা শিখেছো, যে জানো তোমরা জন্মগ্রহণ করেছো, বড় হবে, ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে তোমাকে এমন কিছু স্কিল ডেভেলপ করতে হবে যেটার মধ্য দিয়ে তুমি কি হবে না, তুমি হয়তো নিজে আর্ন করবে, তুমি হয়তো টিচিং প্রফেশনে আসবে, তুমি রিসার্চের কাজে আসবে, এই সমস্ত প্রফেশনগুলো হয়তো তুমি চুজ করবে। তো সেটার মধ্য দিয়ে তোমাদের ভূমিকা তৈরি হয়েছে। তাহলে তোমাদের কারো এখানে ভূমিকা আগামী 1 বছরের মধ্যেই দেখবে বদলে যাবে, 2 বছরের মধ্যে বদলে যাবে। কেউ হয়তো প্রফেসরের লাইনে চলে যাবে, কেউ রিসার্চ করার লাইনে চলে যাবে। আবার অনেকে থাকবে যে এগুলো হয়তো করতে পারবে না, বাট অন্য কোনো হয়তো তোমরা কাজগুলো এখান থেকে করতে পারো। তো যাই হোক,
সমাজে যে সমস্ত বিষয়গুলোর মানে যে সমস্ত নিয়ম কানুন আদর্শগুলোর অনেক ধরনেরই আছে, অনেক কিছু বিষয়ের অনেক ধরনের আছে। তো যেগুলো তুমি নিজের মধ্যে প্রবেশ করাবে সেগুলো সেটার উপর নির্ভর করেই তোমার কিন্তু সোসাইটিতে ভূমিকা তৈরি হবে, সোসাইটিতে তোমার আইডেন্টিটি তৈরি হবে। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশন সেই কাজটাই আসলে কিন্তু করে থাকে। Socialization occurs through interactions with family, peers, educational institutions and media. এডুকেশন ইনস্টিটিউশনস এর কথা দেখো এখানে বলেই দিয়েছে, যেটার উদাহরণ আমি দিচ্ছি। তো যাই হোক, সোশ্যালাইজেশন কিসের মাধ্যমে হয়? যে সোশ্যালাইজেশন সেটার মাধ্যমে হয় মানে পরিবারের মাধ্যমে হয়ে থাকে। পিয়ার্স পিয়ার্স মানে আমাদের সমতুল্য যারা আছে, যারা আমাদের বন্ধু সমূহ আছে, তাদের মাধ্যমে হয়ে থাকে। এডুকেশন ইনস্টিটিউশনস এর মাধ্যমে হয়ে থাকে, মিডিয়ার মাধ্যমে হয়ে থাকে, আরো অনেক। এদেরকে এদেরকে এজেন্ট অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলা হয়ে থাকে। তো এই ধরনের অসংখ্য এজেন্ট সোসাইটিতে কিন্তু রয়েছে, যেমন পলিটিক্যাল পার্টিস, ইন্টারেস্ট গ্রুপস, এগুলোর কথাও তোমরা কিন্তু প্যারালালি বলতে পারো। বলবো আমি কি কি আছে এখানে। তো যাই হোক, এগুলোর মধ্য দিয়ে আমাদের কি হয়ে থাকে? সোশ্যালাইজেশনসটা কিন্তু হয়ে থাকে। এরাই আমাদের সোশ্যালাইজেশনটা করিয়ে থাকে। তাহলে বুঝতেই পারছো যে সোশ্যালাইজেশনটা আর কিছুই নয়, সমাজে একটা সমাজের অংশগ্রহণ করতে হলে সেই সমাজের যে বিদ্যমান নিয়মকানুনগুলো আছে সেই সমস্ত নিয়মকানুনগুলো শেখাটাই হচ্ছে কিন্তু সোশ্যালাইজেশন। সেই সমস্ত নিয়মকানুনগুলো প্রবেশ নিজের মধ্যে ঘটায় এবং তার প্র্যাকটিসটা করাটাই হচ্ছে কিন্তু সোশ্যালাইজেশন। মিনিং কি বলছে এবার তাহলে টোটালি এখানে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের সঙ্গে একসঙ্গে? তো এখানে যেটা জয়েন্টলি বলছে সেটা হচ্ছে যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস থ্রু হুইচ ইন্ডিভিজুয়াল অ্যাকোয়ার পলিটিক্যাল অ্যাটিটিউডস, বিলিফ, ভ্যালুস, বিলিফ অ্যান্ড বিহেভিয়ার। যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন বলতে সেটাকেই বোঝায় যে ইন্ডিভিজুয়াল যেটার মধ্য দিয়ে তার রাজনৈতিক যে মনোভাব, তার যে মূল্যবোধ, তার যে বিশ্বাস, তার যে আচরণ, এগুলো সে শেখে। যে কিভাবে তাকে রাজনৈতিক মনোভাব গ্রহণ করতে হবে, কি ধরনের মূল্যবোধ তাকে গ্রহণ করতে হবে, কোন ধারণায় তাকে বিশ্বাসী হতে হবে, কি ধরনের তার বিহেভিয়ার হতে হবে, আচরণ হতে হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম হবে, এই সমস্ত কিছু এগুলো সে কিন্তু শেখে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে। ইট ইজ আ মেকানিজম ফর ট্রান্সমিটিং পলিটিক্যাল কালচার ফ্রম ওয়ান জেনারেশনস টু অ্যানাদার। যে এটা একটা মেকানিজমও বটে, এটা এক প্রকার যন্ত্রও বটে, এটা এক প্রকার কৌশলও বটে, যে যেটার মধ্যে দিয়ে কি হয় যে একটা পলিটিক্যাল কালচার একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে পাস হয় বা ট্রান্সমিট হয়। তো ট্রান্সমিশন যেটাকে আমরা বলি, তো ট্রান্সমিট যেটা হয় সেটা হচ্ছে পলিটিক্যাল কালচার। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মাধ্যমে এই পলিটিক্যাল কালচারের কিন্তু ট্রান্সমিশনটা হয়ে থাকে। তো এটা একটা মেকানিজম, এটা আমরা জানি কি যে এটা একটা তাহলে মেকানিজম। তো এইগুলোর কথা এখানে বলা হচ্ছে। তো পলিটিক্যাল কালচার এবার কি তোমাদের আগেও বলেছে যে পলিটিক্যাল কালচার আর কিছুই না, সেটা এটাই যে বেসিক্যালি কালচারের কনসেপ্টটা হচ্ছে এটাই যে একটা পার্টিকুলার বিষয় যখন একের অধিক মানুষ সেটাকে প্র্যাকটিস করবে এবং পার্টিকুলার মানে একটা লম্বা সময় ধরে সেটাকে যখন তারা প্র্যাকটিস করবে এবং এটা জেনারেশনের পর জেনারেশনও হতে পারে, তখন জেনারেলি সেটা কিন্তু কালচার বলে কনসিডার হয়। এবার এটাই যখন রাজনৈতিক বিষয়বলিগুলো যখন রাজনৈতিক বিষয়গুলো বা ইস্যুসগুলোরই যখন এই ধরনের মানে যখন বিষয়গুলোকে যখন একাধিক ব্যক্তি মিলে ফলো করে এবং তারা যুগের পর যুগ ধরে সেগুলোকে ট্রান্সমিট করে, তখনই সেটা পলিটিক্যাল কালচার হয়ে যায়। তো যাই হোক, পলিটিক্যাল কালচার যেগুলো আছে সেই সমস্ত কালচারগুলোকে ট্রান্সমিট করার ভূমিকাটা পালন করে থাকে কিন্তু সোশ্যালাইজেশন। তাহলে সোশ্যালাইজেশন একটা এজেন্ট। কিসের এজেন্ট? পলিটিক্যাল কালচারকে একটা জেনারেশন থেকে অন্য জেনারেশনে ট্রান্সমিট করতে। কি বলছে তারপর? এনশিওরিং দ্য কন্টিনিউটি অ্যান্ড স্টেবিলিটি অফ আ পলিটিক্যাল সিস্টেম। যে এটা এই কারণেও করা হয়, এটা এই কারণেও অর্থাৎ পলিটিক্যাল কালচারটিকে ট্রান্সমিট করা হয় পলিটিক্যাল সোশ্যালাইজেশনের মধ্য দিয়ে এই কারণেও যে আমরা জানি যে সেটা কি করে, যে সেটা হচ্ছে কিন্তু রাজনৈতিক যে ব্যবস্থা আছে সেই রাজনৈতিক ব্যবস্থার যে স্থিতাবস্থা এবং তার ধারাবাহিকতা এটাকে বজায় রাখার জন্য করে। অর্থাৎ ধরে নাও যে আজকে আমরা ভারতবর্ষ নামক একটা আইডিয়াতে বসবাস করি, ভারতবর্ষ নামক একটা দেশে বসবাস করি। তো এই দেশটাকে আমরা কি পুরোটাকে দেখেছি? না, খানিকটা আমাদের ইমাজিন কমিউনিটি ধারণার মতো। তো আমরা পুরোটাকে হয়তো দেখিনি। আমরা জানি বিভিন্ন মানুষগুলোকে আজকে আমরা হয়তো টিভিতে দেখার মধ্য দিয়ে, তাদের খবরের কাগজে তাদের নাম পড়ার মধ্য দিয়ে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস পড়ার মধ্য দিয়ে আমরা জানতে পারছি কি যে তারা আমাদেরই পার্ট, আমাদের মতোই তারা, আমাদেরই জাত ভাই। তো আমরা হচ্ছে ইন্ডিয়ার পার্ট। তো এটা যদি একটা কনসেপ্ট হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কনসেপ্টটিকে ধরে রাখার জন্য এখানে পলিটিক্যাল সোশ্যালাইজেশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। কি ধরনের রোল? যে আমি যেন এখান থেকে বেরিয়ে না যাই, আমি জানতে এখান থেকে দেশটাকে টুকরো টুকরো করতে না চাই, সেই কারণে এখানে সোশ্যালাইজেশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। সো ইউনিটি বজায় রাখার জন্য এখানে দেখবে এক প্রকার কি হয় যে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের আইডিয়াগুলোকে কিন্তু কাজে লাগানো হয়। সো এগুলো তোমরা এখানে পাবেই। তো যাই হোক, এখন ভারতবর্ষের এই অবস্থা যদি একটা ধারণা হিসেবে নিচ্ছি যে এটাকে যদি ধরে রাখতে হয় বা স্টেবিলিটি যদি রাখতে হয়, তাহলে পলিটিক্যাল সোশ্যালাইজেশনটা শেখাতে হবে যে ভারতবর্ষ বলতে কি বোঝায়, ভারতবর্ষের ভূখণ্ড কত বড়, ভারতবর্ষে কি কি ধরনের কালচার আছে, ভারতবর্ষে
কি কি বিষয় নিয়ম কানুন আছে, কি কি আদর্শ আছে, কি কি ধর্ম আছে, সমস্ত কিছু সম্পর্কে তাকে কিন্তু জানাতে হবে, বোঝাতে হবে। তো এই জানানো বোঝানোর কাজগুলো কে করে থাকে? বিভিন্ন এজেন্টসগুলো করে থাকে। তো সেই এজেন্টগুলোর নামগুলো বললাম, আবার নিচের দিকে বলবো। তো যাই হোক, এগুলো তোমরা এখানে পাবে। তারপর কি বলছে দেখো, পলিটিক্যাল সোশ্যালাইজেশন শেপস হাউ ইন্ডিভিজুয়াল পারসিভ অথরিটি, গভর্নেন্স অ্যান্ড দেয়ার রোলস অ্যাজ সিটিজেন উইথিন আ পলিটিক্যাল কমিউনিটি। যে একটি রাজনৈতিক সম্প্রদায়ে ব্যক্তি তার কি ধরনের ভূমিকা পালন করবে, হুম, কি ধরনের তার ভূমিকা থাকবে, বিশেষত হচ্ছে অথরিটিকে সে কিভাবে নেবে, বা অথরিটিকে তার নিজের কি ধরনের ভূমিকা থাকবে, সরকারকে সে কিভাবে গ্রহণ করবে, এবং সরকারের তার নিজের ভূমিকা কি ধরনের থাকবে। তো এই সমস্ত বিষয়গুলোর এক প্রকার কি করে, রাজনৈতিক একটা সামাজিকীকরণের কাজটা কিন্তু এটা করে থাকে। তো এই সমস্ত বিষয়গুলো আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এবার দেখে নাও কারা কারা এর মধ্যে থিঙ্কার্স আছেন। অনেক নামই আছে, আমি সবার নাম এখানে দিইনি, কারণ খুব একটা গুরুত্বপূর্ণ যে আলোচনা তা নয়, বাট মোটামুটি যেগুলো প্রমিনেন্ট যে সমস্ত নাম আছে সেগুলো দেখে নাও। এগুলোকে বাদ দিয়ে কখনো এই আলোচনাটা সম্পূর্ণ হতে পারে না। সো এই কারণে তিনটেরই নাম মেনশন করেছি, আর লম্বা করিনি আমি আলোচনাগুলো। এখানে তোমরা হারবার্ট হারমানের নামটা আগে প্রথমে দেখো, এটাকে প্রথমে লেখা উচিত ছিল আমার। এটা এডিট করে তারপর তোমাদের পাঠিয়ে দেবো, বা তোমরা নিজেরা এখানে দেখেও নিতে পারো, যে এডিট না করলেও এটা তোমরা বুঝতে পারবে যে ইনি প্রথম হবেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে তার কারণ হচ্ছে এখানে তিনি এই পলিটিক্যাল সোশ্যালাইজেশনের ধারণাটি তো প্রথম তিনিই কিন্তু, বা এই শব্দটিকে তিনিই কয়েন করেছিলেন। পলিটিক্যাল সোশ্যালাইজেশনের শব্দটিকে তিনিই প্রথম কয়েন করেছিলেন। তার বিখ্যাত একটা বই ছিল পলিটিক্যাল সোশ্যালাইজেশন নামে, যেটা প্রকাশিত হয়েছিল 1959-এ। তো 1959-এ এই বইয়ে তিনি কি করছেন, যে এখানে ফ্যামিলি এবং ফ্যামিলিকে তিনি এখানে প্রাইমারি এজেন্ট হিসেবে দেখিয়েছেন পলিটিক্যাল সোশ্যালাইজেশনের, এবং কিভাবে একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশন বিভিন্ন রাজনৈতিক মূল্যবোধগুলো এখানে ট্রান্সমিট হয়, সে সমস্ত আইডিয়াগুলোকে তিনি এখানে তুলে ধরেছেন। সো পলিটিক্যাল সোশ্যালাইজেশনের ধারণাটা প্রথম যার হাত ধরে তোমরা পাচ্ছ, তিনি হচ্ছেন হারবার্ট হাইম্যান। সেকেন্ড যেখানে যার নামটা তোমরা আলোচনায় নিয়ে আসতে পারো, তিনি হচ্ছেন ডেভিড ইস্টন এবং জ্যাক ড্যানিস। তাদের লেখা একটা বিখ্যাত বই আছে, চিলড্রেন ইন দ্য পলিটিক্যাল সোসাইটি। 1969-এ এই বইটা প্রকাশিত হয়েছিল, এবং এই বইয়ে তোমরা দেখতে পাবে যে চাইল্ডহুডে বেসিক্যালি কি বলছে দেখো এখানে, দে এক্সামিন্ড হাউ চিলড্রেন ডেভেলপ পলিটিক্যাল অ্যাটিটিউডস। যে তারা এখানে পরীক্ষা করেছিল যে একটি বাচ্চারা কিভাবে তাদের নিজেদের রাজনৈতিক যে মনোভাব সেটা কিন্তু ডেভেলপ করে বা তৈরি করে। ফোকাসিং অন দ্য রোল অফ আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্যামিলি ইন শেপিং পলিটিক্যাল সোশ্যালাইজেশন। যে এখানে এই বাচ্চার যে যে এখানে পলিটিক্যাল অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউড তৈরি হওয়ার পেছনে বিশেষত সেই পরিবার কি ধরনের ভূমিকা পালন করে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা কিন্তু খুব ভালোভাবে চর্চা করেছেন। সো এগুলো তোমরা এখানে রাইটিং এর মধ্যে পাবে। কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত থিঙ্কার্স এই আলোচনায় আছেন, তাদের মধ্যে হচ্ছেন গুরুত্বপূর্ণ নাম হচ্ছে গ্যাব্রিয়েল আলমন্ড অ্যান্ড সিডনি ভার্বা। গ্যাব্রিয়েল আলমন্ড অ্যান্ড সিডনি ভার্বা, পাওয়েলেও হবে, গ্যাব্রিয়েল আলমন্ড, পাওয়েল, সিডনি ভার্বা প্রত্যেকেই হবে। বাট এইখানে বিশেষত এদের আলোচনাটা তোমরা পাবে, এই পলিটিক্যাল সোশ্যালাইজেশনের আলোচনা তোমরা পাবে পলিটিক্যাল কালচারের যে আলোচনা, যাদের আলোচনায় যাদের বইয়ে আমরা পাই তারা। তো এরা কারা? এরা হচ্ছে গ্যাব্রিয়েল আলমন্ড এবং সিডনি ভার্বা। গ্যাব্রিয়েল অ্যালমন্ড এবং সিডনি ভার্বার নামগুলো তোমরা পাবে 1963-তে। জানো তোমরা, একটা তাদের বিখ্যাত বই বেরিয়েছিল, দ্য সিভিক কালচার। এর আগেও তোমাদের স্ট্রাকচারাল ফাংশনাল অ্যাপ্রোচ পড়াতে গিয়ে তাদের সব বইগুলোর নামই আমি বলেছি। সো সেখানে ডিটেলস দেওয়াই আছে, আমি এই কারণে আর নোটটাকে এখানে বড় করিনি। তোমাদের যদি আরও ডিটেলসে কোনো বই দেখতে চাও, বইয়ের নাম দেখতে চাও, তাদের রাইটিংস দেখতে চাও, তাহলে সেখানে কিন্তু দেওয়াই আছে, ওখান থেকে দেখে নিতে পারো। তো যাই হোক, সিভিক কালচার 1963-তে তাদের যখন প্রকাশিত হয়েছে, তখন আমরা সেখানে কি দেখতে পেয়েছি? সেখানে আমরা দেখেছি যে তারা কিন্তু ওই পলিটিক্যাল কালচার নিয়ে আলোচনা করতে গিয়ে ইনডিরেক্টলি তারা কিন্তু পলিটিক্যাল সোশ্যালাইজেশন নিয়েও আলোচনা করেছেন, যে পলিটিক্যাল সোশ্যালাইজেশন কিভাবে হচ্ছে, যেটা আলটিমেটলি পলিটিক্যাল কালচারকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে কিন্তু এখানে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো তাদের আলোচনাতে তোমরা এখানে পাবে। এরপরে চলে আসো, আরো কিছু থিঙ্কার্স অফকোর্স আছে, আমি ডিটেলস দিইনি ওগুলো, কারণ খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আপাতত এগুলো দেখলেই হবে। এরপরে তোমরা দেখো যে এজেন্টস, যাদের মাধ্যমে, যেটা বলছিলাম যে যাদের মাধ্যমে পলিটিক্যাল সোশ্যালাইজেশন হয়ে থাকে, সেটা হচ্ছে প্রথম বা প্রাইমারি ইনস্টিটিউশন যেটাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে ফ্যামিলি। প্রাইমারি সেকেন্ডারি হিসেবে ওটাকে অনেকে আবার ক্লাসিফিকেশন করেছেন, বাট আমি সেই ক্লাসিফিকেশনে গেলাম না। বাট মোটামুটি বুঝে নাও তোমাদের যে ফ্যামিলি হচ্ছে প্রাইমারি ইনস্টিটিউশনস অফ সোশ্যালাইজেশন, বা প্রাইমারি এজেন্ট অফ সোশ্যালাইজেশন। কেন? তার কারণ হচ্ছে যে একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে, তখন সে
একটা পরিবারেই তার কিন্তু পরিচয় তৈরি হয়, একটা পরিবারের মধ্যেই তার বেড়ে ওঠা হয়, পরিবারের মধ্যে থেকেই সে ভাষা শেখে, পরিবারের মধ্যে থেকেই সে কিন্তু ভাষার কালচার শেখে, পরিবারের মধ্যে থেকেই সে কিন্তু খাদ্য খেতে শেখে, খাদ্যের কালচার সম্পর্কে সে জানতে পারে, পরিবারের মধ্যেই থেকে সে কিন্তু ড্রেস আপ করে বা ড্রেস আপ করানো হয় তাকে, এবং ড্রেস আপের কালচার তার মধ্যে কিন্তু প্রমোটেড হয়, তার মধ্যে কিন্তু স্প্রেড করে বা তার মধ্যে সোশ্যালাইজ হয়। তো এইরকম ভাবে তোমরা দেখবে যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে থেকে ভাষা প্রথমে সে হয়তো জন্মগ্রহণ করার পরই সে সেখানে যে আওয়াজটা করছে এবং তার প্রতিনিয়ত তার কানে যে সমস্ত শব্দগুলো ঢুকছে, তো সেগুলোর মধ্যে দিয়ে সে একটা ভাষা সঞ্চয় করে, সে খাদ্যের অভ্যাসগুলো সম্পর্কে সে জানতে পারে, সে ড্রেস আপ সম্পর্কে জানতে পারে, তারপর ধীরে ধীরে যত সে বড় হতে শুরু করে তত সে সেখানে সমাজের বা পরিবারের যে বিভিন্ন ডিসিপ্লিন, ধর্ম, নিয়ম নীতি থেকে প্রথা থেকে শুরু করে যা কিছু আছে সেগুলো সম্পর্কে সে কিন্তু জানতে পারে, সে জানতে পারে যে তাকে কখন কোন রকমের আচরণ করতে হবে, কার সাথে কি ধরনের বিহেভিয়ার করতে হবে। তো এই সমস্ত বিষয়গুলো, কোন রাজনৈতিক নেতৃত্বকে সমর্থন করতে হবে, কার সমালোচনা করতে হবে, কার প্রশংসা করতে হবে, সরকারের কাছে কি দাবি করতে হবে, সরকারের কাছে কি দাবি করা যাবে না এখানে, এবং সোসাইটির মধ্যে আরো বিভিন্ন ধরনের যে ইনস্টিটিউশনসগুলো আছে তাদের প্রত্যেকের প্রতি তার মনোভাবটা কেমন হবে। তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে সে কিন্তু ইনিশিয়ালি বলা যেতে পারে যে ফ্যামিলির কাছ থেকেই কিন্তু শিক্ষা লাভ করে। তো এই কারণেই এখানে তোমরা দেখতে পাবে যে ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি ইনস্টিটিউশনস অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন, এটা কিন্তু কনসিডার হয়। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে এডুকেশন ইনস্টিটিউশনস, সে যখন একটু বড় হচ্ছে তখনই দেখবে তাকে এডুকেশন ইনস্টিটিউশনে পাঠানো হচ্ছে, ছোট বাচ্চা দেখবে অঙ্গনওয়াড়ি সেন্টার যেগুলো গ্রামের দিকে যেগুলো আছে দেখবে আইসিডিএস সেন্টারগুলোকে পাঠানো হচ্ছে, কিংবা দেখবে শহরের দিকে দেখবে প্রাইভেট স্কুলগুলোতে বাচ্চাদেরকে কিন্তু ওই 3-4 বছর বাচ্চাদেরকে প্রাইমারি স্কুলে কিন্তু পাঠিয়ে দিচ্ছে। তো 3-4 বছর বাচ্চাকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দিচ্ছে, সে মানে তা কেজি স্কুলে পাঠিয়ে দিচ্ছে, সে সেখানে গিয়ে পড়াশোনা করছে এবং সে সেখানে গিয়ে টিচারদের কাছ থেকে সে কিন্তু ভাষা শিখছে, টিচারদের কাছ থেকে গিয়ে সে কিন্তু বিভিন্ন ডিসিপ্লিন শিখছে, সমস্ত কিছুই সম্পর্কে মানে যেগুলো তাকে শেখানো হয়। জানো তোমরা তোমরা নিজে প্রত্যেকেই এই পরিস্থিতির মানে এই ধরনের একটা সোশ্যালাইজেশন তোমাদের হয়েছে, যেহেতু তোমরা নিজেরা ওই সময়টাকে পার করে এসেছো। তো স্বাভাবিকভাবে তোমরা জানো তো যা কিছু শেখানো হচ্ছে সেগুলো আর কিছুই না, সেগুলো হচ্ছে যে দেশটা কিভাবে পরিচালিত হচ্ছে, সমাজ কিভাবে পরিচালিত হচ্ছে, কাকে আমরা কিভাবে ডাকি, মানে সম্বোধন করি, কেনই বা ওই নামে সম্বোধন করছি, এই ধরনের সমস্ত বিষয়গুলো তাকে কিন্তু শেখানো হয়, তাই না? এগুলো আমরা জানি, তাকে শেখানো হয়। এটাও ধীরে 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 সে যখন বড় হতে থাকে তখন শেখানো হয় যে দেশের কোন দেশে আমরা বসবাস করি, সেই দেশের আকৃতি কীরকম, সেই দেশের জাতীয় কালচার কীরকম, সেই দেশের জাতীয় সঙ্গীত কীরকম, সেই দেশের জাতীয় সেখানে মানে গীত কীরকম, সমস্ত কিছু তাকে শেখানো হয়। সেখানকার কোন রাজনৈতিক আদর্শে তারা বিশ্বাস করে, সমস্ত কিছু তাকে কিন্তু এডুকেশন ইনস্টিটিউশনসগুলোতে কিন্তু শেখানো হয়। তো এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। সো টিচারদের কাছ থেকে সেগুলো সে শিখতে পারে, এবং শুধু টিচার নয়, টিচার ছাড়াও তো আরও অন্যান্য এডুকেশন ইনস্টিটিউশনে যে সমস্ত ব্যক্তিরা জড়িত থাকেন তাদের কাছ থেকেও তিনি কিন্তু এই সমস্ত জিনিসগুলো শিখতে পারেন। তো ওভারঅল এডুকেশন ইনস্টিটিউশনে গিয়ে তার একটা বড় ধরনের কিন্তু সোশ্যালাইজেশন হয়ে থাকে। সিলেবাসের মধ্যে তাকে অনেক কিছু পড়ানো হয়, সিলেবাসের মধ্যে অনেক কিছু পড়ানো হয় যেগুলো কিন্তু তার সেই পুরো সিস্টেমটা সম্পর্কে, পলিটিক্যাল সিস্টেম সম্পর্কে জানতে থাকলে কিন্তু কাজে আসে। থার্ড যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে পিয়ার্স। পিয়ার্স আর কিছুই না, পিয়ার্স হচ্ছে তোমার কালিগদের কথা বলতে পারো, বা তোমার বন্ধুর কথা বলতে পারো, তোমার সমতুল্যদের কথা বলতে পারো। বন্ধুদের কাছ থেকেও আমরা অনেক কিছু শিখি। আমরা এই মানে বাড়ি আর স্কুলের পরেও আমাদের একটা অনেক বেশি সময় আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে গুজব করে কিন্তু কেটে যায়। তো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে গল্প করে গুজব করে যখন কাটে তখন আমরা তাদের কাছ থেকে অনেক কিছু শিখি। তাদের যে একটা ডিফারেন্ট কালচার আছে, নিয়ম আছে, তারা একটা অন্য ধারণায় বিশ্বাস করে, অন্য প্রথায় বিশ্বাস করে হতে পারে, অন্য ভাষায় তারা কথা বলতে পারে, অন্য জাতিতে, অন্য ধর্মে, অন্য আদর্শে তারা হয়তো বিশ্বাসী হতে পারে। তো এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আমরা কিন্তু জানতে পারি, এবং জানতে পারি কোনটা করলে লাভ হবে, কোনটা করলে ক্ষতি হবে। আমরা জানতে পারি যে পলিটিক্যাল সিস্টেমও ওভারঅল কিভাবে রান করছে। সো এই সমস্ত বিষয়গুলোও আমরা কিন্তু বন্ধুদের কাছ থেকেও জানতে পারি। তো পিয়ার্স যারা আছে, যে পিয়ার্সরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে পলিটিক্যাল সোশ্যালাইজেশনের এজেন্ট হিসেবে। এরপরে যে নামটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া কেন? তার কারণ তোমরা জানো যে মিডিয়া প্রতিনিয়ত কোনো না কোনো ইনফরমেশনস আমাদেরকে পাস করার চেষ্টা করছে, এবং প্রত্যেকদিন আমাদের কি ভাববো, কিভাবে ভাববো, কেন ভাববো, ওটাই সমস্ত কিছু বিষয়গুলোকে কিন্তু ডিসাইড করে দেয় এক প্রকার, যেটাকে নম চমস্কি বলেছেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। যে প্রতিনিয়ত মিডিয়াগুলো কি করে, আমাদের হচ্ছে অপিনিয়নকে তারা শেপ দেয়, অপিনিয়নকে তারা তৈরি করে, আমাদের অপিনিয়নকে তারা হচ্ছে ম্যানুফ্যাকচার করে, অর্থাৎ প্রডিউস করে, এক প্রকার তৈরি করে।
তো কিভাবে তৈরি করে, বেসিক্যালি ওটাই যে আমাদের মধ্যে দিয়ে হয়তো ভয়ের তারা সঞ্চার করে, নইলে আমাদের মধ্যে হয়তো তারা কোনো একটা ভালো কিছুকে প্রমোট করে, একটা পজিটিভ কিছু বিষয়কে হয়তো প্রমোট করে, আমাদেরকে হয়তো মাথা তুলে দাঁড়াতে সাহায্য করে। তো এই সমস্ত কিছু বিষয়গুলোর মধ্যে দিয়ে আলটিমেটলি আমাদের কি হয়, যে কোনো বিষয় সম্পর্কে আমরা জানতে পারি। তো জানার মধ্যে দিয়ে আমরা কি করি, আলটিমেটলি আমরা নিজেরা নিজেদেরকে যোগ্য করে তুলি, যেটার জন্য আমরা আফটার অল ফাইট করছি, বা আমরা হয়তো যে রাস্তায় যেতে চাইছি। তো যাই হোক, টাইম টু টাইম যারা দেখবে যে মিডিয়ার সঙ্গে জড়িত থাকে, সেই সমস্ত মানুষগুলোর উন্নতি কিন্তু অন্য রকম ভাবে হয়, অন্য লেভেলে হয়। সেই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে কিন্তু নোটিশ করে থাকবে। তো মিডিয়া একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। এবং এখনকার দিনে দেখবে মিডিয়া মানে শুধু কিন্তু ওই টিভি মিডিয়া বা সোশ্যাল মিডিয়া নয়। মিডিয়া বলতে বা বা যে জার্নালিজমের মিডিয়া সেটা নয়। মিডিয়া বলতে অনেক ধরনেরই মিডিয়া আছে। মিডিয়া বলতে তোমরা বই পড়া থেকে শুরু করে কোনো অ্যাসেম্বলিতে জমায়েত হয়েছো, যেমন পলিটিক্যাল কোনো গ্যাদারিং হয়েছে, সেখানে তোমরা কারো ভাষণ শুনছো, সেগুলোও কিন্তু মিডিয়ার মধ্যে পড়ে। তোমরা নিউজ পেপার পড়ছো, তোমরা ম্যাগাজিন পড়ছো, হ্যাঁ, তো সেগুলো মিডিয়ার মধ্যে পড়ে। কেউ একটা ভাষণ দিচ্ছে, সেটা দাঁড়িয়ে তোমরা শুনছো, তো সেটাও মিডিয়ার মধ্যে পড়ে। তো শুধু মিডিয়া মানে শুধুমাত্র সেখানে সোশ্যাল মিডিয়া মানে সেখানে ট্র্যাডিশনাল মিডিয়া, যেগুলোকে টিভি বা নিউজ পেপার বলা হয়, সেই সমস্ত মিডিয়াগুলো নয়। মিডিয়া মানে হচ্ছে প্যারালালি এগুলোর বাইরেও বই, ম্যাগাজিন থেকে শুরু করে, জার্নাল থেকে শুরু করে, কারো কোনো লেকচার শোনা, অ্যাসেম্বল হওয়ার পর কারো কোনো লেকচার শোনা, এই সমস্ত বিষয়গুলোকেই কিন্তু মিডিয়া হিসেবে কনসিডার করা হয়। অর্থাৎ পলিটিক্যাল গ্যাদারিং যেগুলোকে বলতে পারো, বা ইন জেনারেল যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের গ্যাদারিং, যে সোশ্যাল এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনে বা কালচারাল ইনস্টিটিউশন, সেগুলো সবই মিডিয়ার রোল প্লে করে থাকে। কারণ তারা বিভিন্ন কিছু আমাদেরকে শেখানোর চেষ্টা করে, আমরা সেগুলো শেখার মধ্য দিয়ে আমরা আমাদের নিজেদের ফিউচারটাকে সিকিউর করতে চাই। তো আমাদের নিজেদের ফিউচার সিকিউর করতে গিয়ে আলটিমেটলি আমরা পলিটিক্যাল সিস্টেমের আমাদেরকে কিন্তু পার্ট হতে হয়। যতক্ষণ আমরা পলিটিক্যাল সিস্টেমের পার্ট হচ্ছি, ততক্ষণ, অর্থাৎ সোশ্যালাইজেশনটা আমাদের যতক্ষণ না প্রপার হচ্ছে, আমরা যতক্ষণ না পার্ট হচ্ছি, ততক্ষণ আমাদের কিন্তু খুব একটা বেশি উন্নতি হয় না। সো এই পলিটিক্যাল সোশ্যালাইজেশনের বিষয়টা এখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 5 নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে রিলিজিয়াস ইনস্টিটিউশনস গুলো তোমরা জানো, যে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। তো বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়েও আমাদের কিন্তু কি হয়, যে আমাদের আমাদের পলিটিক্যাল সোশ্যালাইজেশন হয়ে হয়ে থাকে। তো জানো তোমরা যে পুরোহিত আছে, পুরোহিত যখন মন্ত্রপাঠ করছে, মন্ত্রপাঠ যে পুরোহিতই করবে এবং তিনি যে পুরুষই হবেন, এই সমস্ত নিয়মগুলো আমরা দেখো, মানে আমরা যুগ যুগ ধরে এগুলো ফলো করে আসছি। আমিও এগুলো শিখেছি, তুমিও এগুলো শিখেছো, আমরা সবাই এগুলো জানি। কিন্তু কথাটা হচ্ছে যে এটাকে কেউ কিন্তু অন্যরকম ভাবে প্র্যাকটিস করার কখনো কোনো চেষ্টা আমরা করিনি। কেন? তার কারণ হচ্ছে যে আমাদেরকে যেভাবে এগুলো জানানো হয়েছে, শেখানো হয়েছে, অর্থাৎ যেভাবে আমাদেরকে এগুলো সোশ্যালাইজ করা হয়েছে, সেটার মধ্যে একটা পলিটিক্স আছে। সো পলিটিক্স আছে যেহেতু, তো এই কারণে দেখবে আমরা ওটাকে ওই রকম ভাবেই প্র্যাকটিস করছি। তো এটাকেই এখানে বলা হচ্ছে পলিটিক্যাল সোশ্যালাইজেশন। তো পলিটিক্যাল সোশ্যালাইজেশনে দেখবে এখানে এক প্রকার রিলিজিয়াস ইনস্টিটিউশনসগুলোর একটা গুরুত্বপূর্ণ রোল থাকে। তো এগুলো তোমরা একটুখানি মাথায় ভালো করে রাখবে। এবং রিলিজিয়াস ইনস্টিটিউশনস বলতে শুধুমাত্র ওই মন্দির বা মসজিদ বা গির্জা, হ্যাঁ, বা বা হচ্ছে সেখানে ওই যে কি বলে এটাকে, শিখদের যে কি বলে এটাকে, শিখদের এই ধর্মীয় পবিত্র জায়গা, গুরুদ্বারা। গুরুদ্বারা। তো গুরুদুয়ারা। গুরুদ্বারা, হ্যাঁ, তো এগুলোই শুধু নয়, এর পাশাপাশি তোমরা দেখবে রিলিজিয়াস ইনস্টিটিউশনস মানে সমস্ত ধরনের রিলিজিয়াস যে সমস্ত প্র্যাকটিসগুলো আছে, সেগুলোকেও কিন্তু ইনস্টিটিউশনসের পর্যায়ে ফেলা হয়। যেমন ধরে নাও বিবাহ। তো বিবাহটাও দেখবে একটা রিলিজিয়াস ইনস্টিটিউশনসের মধ্যেও চলে আসে, যদিও আলাদা আলাদা ধর্মের মধ্যে আলাদা আলাদা সেখানে প্র্যাকটিস আছে, বাট এগুলো কিন্তু এক প্রকার ইনস্টিটিউশনস। কারণ ইনস্টিটিউশনস মানেই হচ্ছে যে একটা ইনস্টিটিউশন মানে একটা বাড়ি বা একটা চার দেয়ালের বাড়ি নয়। ইনস্টিটিউশনস মানে হচ্ছে একটা নিয়ম, সেই নিয়মটাকে হয়তো যুগে যুগে ফলো করা হচ্ছে এবং চিরাচরিতভাবে ফলো করা হচ্ছে, এবং সেটার ব্যতিক্রম হয় না। তো এটাকে বেসিক্যালি ইনস্টিটিউশনস হয়। তো তোমরা দেখবে বিবাহটাও আমরা ঠিক একটা নির্দিষ্ট নিয়মে করি, তার ব্যতিক্রম আমরা কখনো করি না। তো এই ধরনের বিষয়গুলো আমরা সেখানে রিলিজিয়াস ইনস্টিটিউশনসের মধ্যে এগুলোকে কিন্তু ফেলতে পারি। এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে পাবে, যেগুলো আলটিমেটলি কি করে না, আমাদের পলিটিক্যাল অ্যাটিটিউডসকে বা আমাদের বিলিভসকে সেগুলো কিন্তু যেগুলোকে কিন্তু শেপ দেয় বা তৈরি করে বা ম্যানুফ্যাকচার করে। সো এগুলো আমরা দেখতে পাবো। রিলিজিয়াস ইনস্টিটিউশনসের এই কারণে একটা গুরুত্বপূর্ণ রোল আছে অ্যাজ অ্যান এজেন্ট অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন। And last agent of political socialization is political parties and organization. Political parties and organization. Engagement with political parties, interest groups and movements expose individual to political ideologies and participatory activities. কি বলছে যে পলিটিক্যাল পার্টিস বিভিন্ন আছে, বিভিন্ন তাছাড়াও পলিটিক্যাল পার্টি ছাড়াও আরো বিভিন্ন ধরনের অর্গানাইজেশন আছে, এনজিও গুলো যেমন আছে, নন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন যেগুলোকে বলা হয়। তো এগুলো বেসিক্যালি কি করে থাকে, এগুলো বেসিক্যালি আমরা দেখতে পাবো কি যে আমাদের
বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের বিভিন্ন যে ইচ্ছে, আমাদের বিভিন্ন যে অনিচ্ছা, সেই সমস্ত বিষয়গুলোকে তারা রিপ্রেজেন্ট করে থাকে। সেগুলোর উপর নির্ভর করে তারা সেগুলো বিভিন্ন ধরনের নীতি তৈরি করে এবং সেগুলোকে তারা ইমপ্লিমেন্টও করে থাকে। তো এখানে এক প্রকার আমারই ইচ্ছেটাকে ইস্টাবলিশ করার চেষ্টা করছে যে ইনস্টিটিউশনসটা, অফকোর্স আমি সেটাকে, বা অর্গানাইজেশনসটি, অফকোর্স সেটাকে আমি কিন্তু পলিটিক্যাল পলিটিক্যাল মানে সোশ্যালাইজেশনের একটা ইনস্টিটিউশনস বা এজেন্ট হিসেবেই কিন্তু কনসিডার করব। সো আমরা জানি যে পলিটিক্যাল পার্টিসগুলো আমাদের ইচ্ছা অনিচ্ছা এগুলোকে রিপ্রেজেন্ট করে এবং তারা আলটিমেটলি কি করে যে সোসাইটিতে আমাদের আমাদেরকে কিন্তু সোসাইটির একটা পার্ট বানানোর চেষ্টা করে। তো এগুলো তার আমরা জানি। তো যাই হোক, তোমরা দেখবে যে যেমন হচ্ছে, এবং বিভিন্ন পলিটিক্যাল পার্টিসগুলো অনেক সময় তারা দেখে যে সোসাইটিতে কোনো কিছুর একটা যদি তারা মনে করে যে ডিমান্ড আছে বা এটা হলে তারা পাওয়ার পাবে, তো অনেক সময় পলিটিক্যাল পার্টিসগুলো কি করে যে সেটাকে সোশ্যালাইজ করার চেষ্টা করে। যেমন তোমাদের একটা উদাহরণ নিতে পারো, রাম মন্দির। রাম মন্দির অনেক দিন আগেকার ইস্যু। রাম মন্দির অনেক দিন আগেকার ইস্যু। রাম মন্দির অনেকদিন আগেকার একটা ইস্যু, যে সেখানে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির হয়তো তৈরি হবে, কিন্তু সেখানে আমরা দেখতে পেলাম যে এই ইস্যুটা অনেক পুরনো। ওকে, পুরনো, রাম মন্দির অনেক পুরনো ইস্যু। ওকে, কিন্তু কথাটা হচ্ছে যখন এই দাবিটা উঠেছিল, তখন দেখা গেল যে সোসাইটি অনেক ডিভাইড হয়ে গেছিল। মানে আজকে আজকে হিন্দুরা কনসলিডেট হয়েছে, আজ থেকে 30 বছর আগে তুমি এই কনসলিডেশনটা কিন্তু দেখতে পেতে না। কিন্তু আজকে যতটা কনসলিডেশনস হয়েছে হিন্দুদের মধ্যে, হিন্দু আইডিওলজিকে বেস করে, তো 30 বছর আগে যদি সেটা না থাকে, তাহলে এটা এখন কিভাবে সম্ভব হলো? বা এই রাম মন্দির তখন নির্মাণ হলে হয়তো সেটা হতো, মানে একটা বড় ধরনের অশান্তি তৈরি হতো, কিন্তু এখন তৈরি হলো কিন্তু কেউ কিন্তু সেটার প্রতিবাদ করলো না, বা হয়তো প্রতিবাদ করলেও যারা প্রতিবাদ করেছে তাদের ভয়েসটা হয়তো খুব মাইনর ভয়েস, কাজেই তাদেরকে না পাত্তা দিলেও চলবে। তো এটা সম্ভব হলো কিন্তু একমাত্র এই যে 30 বছরের সোশ্যালাইজেশনের ফলে। 30 বছর ধরে পার্টিকুলার একটা পলিটিক্যাল পার্টি তারা কি করছে যে রাম মন্দির যে সেখানে প্রয়োজন আছে, রাম মন্দির যে আমাদের সেখানে একটা দাবি, রাম মন্দির যে আমাদের সেখানে আমাদের নিজেদের একটা একটা চাহিদা, সেটাকে তারা কি করেছে মানুষের মধ্যে কিন্তু স্প্রেড করিয়েছে, মানুষকে এটা ফিল করিয়েছে, বা তাদের এই ধরনের একটা অপিনিয়নকে ম্যানুফ্যাকচার করিয়েছে। তো এটা আমরা দেখতে পাবো দীর্ঘদিন ধরে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে, বা মিডিয়া, যেটা বললাম যে বিভিন্ন পত্র পত্রিকা, সেটা ট্র্যাডিশনাল হতে পারে, বা সেখানে আবার নিউ মিডিয়াগুলোর মাধ্যমেও এটা হয়েছে। আবার তেমনি দেখবে এই মিডিয়ার বাইরেও আরও যেগুলো বিষয় রয়েছে সেগুলোকে বেস করে সেখানে কিন্তু তারা কি করেছে যে এখানে এটাকে সোশ্যালাইজ করিয়েছে। সো এরকম ভাবে আমরা দেখতে পাবো কি যে পলিটিক্যাল পার্টিসগুলো বেসিক্যালি কোনো একটা বিষয় যেটা সমাজের জন্য হয়তো খুব ভালো হবে বলে মনে করছে, কিন্তু সমাজের হয়তো ওই মুহূর্তে খুব একটা বেশি সমর্থন নেই, তখন তারা সেটাকে সোশ্যালাইজ করার চেষ্টা করে, সোশ্যালাইজ করে জনগণের অপিনিয়নকে ম্যানুফ্যাকচার করার চেষ্টা করে। যে সমস্ত রোলগুলো তারা কিন্তু পালন করে থাকে। তেমনি অর্গানাইজেশনসগুলো ঠিক একই ধরনের বিষয়গুলো পালন করে থাকে, যে তারা যদি মনে করে যে সেখানে কোনো একটা পার্টিকুলার বিষয় সমাজের স্ট্যাবলিশড হলে বা আসলে সেটা সমাজের লাভ হবে, তো তখন তারা কি করে লং রানে সেই সোশ্যালাইজেশনের উদ্দেশ্যে কিন্তু নেমে পড়ে। তো এগুলো আমরা কিন্তু দেখতে পাবো, এগুলো আমরা দেখতে পাবো। যাই হোক, এই সমস্ত বিষয়গুলো তোমরা এখানে দেখতে পাবে। যেমন আরো একটা জ্বলন্ত উদাহরণ নিতে পারো, বাংলাদেশের দিকে তাকালে তোমরা দেখতে পাবে যে বাংলাদেশে তোমরা দেখবে দীর্ঘদিন ধরে একটা ভারত বিরোধী মনোভাব ছিল, এমন যে নয় যে ছিল না। কিন্তু সেইটা যখন, মানে আজ থেকে তুমি যদি এখন 30 বছর আগের কথা বলো, তখন ভারত বিরোধী মনোভাবটা কিন্তু খুব সুপ্ত অবস্থায় ছিল, বাট অল্প পরিমাণ কিছু মানুষ যারা ওই পাকিস্তান পন্থী যারা ছিল তারাই সমর্থন করতো, বাকিরা সবাই ভারতকে সমর্থন করতো। কিন্তু আজকেই তোমরা দেখবে যে যেভাবে যেভাবে শেখ হাসিনা ভারতের পক্ষে কথা বলছিল, বা ভারতের সাথে তার একটা ভালো রিলেশন ছিল, এবং এই ভালো রিলেশনসটা আলটিমেটলি গিয়ে সেখানে যখন বাংলাদেশের যে সাধারণ মানুষের এক্সপ্লয়টেশন হচ্ছে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখনই দেখা যাচ্ছে কি যে তারা শেখ হাসিনা বিরোধী সোশ্যালাইজেশন তো করিয়েছে প্লাস ইন্ডিয়া বিরোধীও সোশ্যালাইজেশনটা তারা কিন্তু করেছে। তো ইন্ডিয়া বিরোধী সোশ্যালাইজেশন করার মধ্যে দিয়ে দেখো একটা সময় মানুষ হয়তো খুব অল্প পরিমাণ মানুষ তারা হয়তো কিন্তু সেখানে বাংলাদেশের পাকিস্তানপন্থী ছিল, আজকে দেখা যাবে অনেক বড় একটা সংখ্যক মানুষ পাকিস্তানপন্থী, অনেক বড় একটা সংখ্যক মানুষ তারা কিন্তু ভারত বিরোধী এবং শেখ হাসিনা বিরোধী। তো এটা একদিনে হয়নি, এটা কিন্তু দীর্ঘ একটা সময় লেগেছে। তো যখন থেকে ধরে নাও এক প্রকার শেখ হাসিনা পাওয়ারে এসেছেন, যেমনি তার নিজের উন্নতিও হচ্ছে, সেদিন থেকে তার অবনতিটাও কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ যত বয়স তার বাড়ছে তত বেশি তার মৃত্যুর দিকেও তার কিন্তু টাইম পিরিয়ডটা পৌঁছচ্ছিল। তো এটাই আমরা জানি। তো এগুলোও তোমরা দেখলে যে সোশ্যালাইজেশনের গল্পটা কিন্তু রাতারাতি হয় না, এটা একটা সময় লাগে, এবং সোশ্যালাইজেশন যখন হয় তখন মানুষেরই সেখানে যে পলিটিক্যাল যে অ্যাটিটিউডসগুলো আছে সেটাকে তারা শেপ দেওয়ার চেষ্টা করে। এছাড়াও তোমরা আরো অনেকগুলোই পাবে এখানে, কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ নাম বলা ভালো, সেটা হচ্ছে যে পলিটিক্যাল বিভিন্ন যে ইনস্টিটিউশনস গুলো আছে,
যে ডেমোক্রেটিক যে ইনস্টিটিউশনসগুলো আছে সেগুলোও কিন্তু পলিটিক্যাল সোশ্যালাইজেশনেরই কাজ করে, বা গভর্নমেন্টের কথা বলতে পারো, যে গভর্নমেন্টও কিন্তু সোশ্যালাইজেশনেরই কাজ করে থাকে। যে গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট বেসিক্যালি যে দেখবে কখনো কখনো ল তৈরি করছে, এবং সেই যেমন দেখবে ভারতে একটা নতুন ল তৈরি হলো, কি লটার নাম হচ্ছে যে আহ, ভারতীয় ন্যায় সংহিতা। তো ভারতীয় ন্যায় সংহিতা তৈরি হলো। এখন ভারতীয় ন্যায় সংহিতা শব্দটা আসলো কোথা থেকে? আমরা জানি যে এটা সংস্কৃত একটা ওয়ার্ড, পুরনো একটা ওয়ার্ড। তো আজ থেকে তার মানে 2000 বছর আগে তার মানে কি এই সংস্কৃতটাই একটা প্রচলিত একটা ভাষা ছিল, একটা খুব বহুল প্রচলিত একটা ভাষা ছিল। তো সেটা হলে মানুষের আরো নাকি কনসলিডেশন হবে, তারা কিছু মানুষ এটা ফিল করছে। তো করার মধ্য দিয়ে তারা কি করলো, তারা বা এটাই আমাদের আইডেন্টিটি, এটা তারা বোঝানোর চেষ্টা করছে যে এই ভাষাটাই আমাদের কিন্তু নিজস্ব ভাষা, এটাই আমাদের পরিচয়, তো এটাকে ফলো করলে ভালো। তো বিক্ষিপ্তভাবে ছোট ছোট আকারে তারা কি করলো, যে এখন সংবিধানগুলো যে বদলাচ্ছে, আইন কানুনগুলো যে বদলাচ্ছে, সেখানে তারা ধীরে 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 শব্দগুলোকে কিন্তু পুশ করছে। পুশ করার মধ্যে দিয়ে তারা কি করছে, তারা আমাদেরকে এটা শেখাচ্ছে যে আহ, তুমি ইন্ডিয়ার পার্ট, এবং এই ইন্ডিয়া মানেই হচ্ছে আজ থেকে 2000 বছর আগে যে সংস্কৃত ভাষায় মানুষ কথা বলতো সেই ইন্ডিয়া। তো এইরকম ভাবে কি হচ্ছে, যে কোনো কিছুকে তারা কিন্তু গভর্নমেন্ট বা গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিস গুলো যেগুলো আছে, তারা কি করছে, যে আমাদেরকে কিন্তু শেখানোর চেষ্টা করছে, আমাদের মধ্যে কোনো একটা মূল্যবোধ তৈরি করার চেষ্টা করছে, আমাদের মধ্যে কোনো একটা বিশ্বাস তৈরি করার চেষ্টা করছে, আমাদের মধ্যে কোনো একটা প্র্যাকটিস তৈরি করার চেষ্টা করছে, যেটাকে আমরা কালচার বলছি। সেই কালচারগুলো তৈরি করার মধ্য দিয়ে তারা কিন্তু বেসিক্যালি কি করছে, যে পলিটিক্যাল সোশ্যালাইজেশনসটাই করছে। সো এই সমস্ত বিষয়গুলো আমাদের আলোচনার জন্য খুব গুরুত্বপূর্ণ। পলিটিক্যাল সোশ্যালাইজেশনের আলোচনা এগুলো মানে জানতে চাই, এগুলো কতগুলো সাধারণ বিষয়। আর একটা পার্ট এখানে আলোচনায় খুব উঠে আসে, সেটা হচ্ছে টাইপস অফ পলিটিক্যাল সোশ্যালাইজেশন, বাট সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, সেই কারণে আমি এটাকে আলোচনা করব না। আলোচনা না করেই আমি এটাকে ছাড়বো এখানে। তোমরা এখানে ওটাকে বাইরে রেখেই এটাকে পড়তে পারো, বুঝতে পারো, ঠিক আছে? কারণ ওখান থেকে খুব একটা বেশি প্রশ্নও আসে না, এবং গুরুত্বপূর্ণও নয়, এবং শুধু শুধু মাথা খারাপ করেও লাভ নেই, সিলেবাসে আরো অনেক কিছু আছে, আমরা বরং সেদিকে ফোকাস করব। আর যদি কিছু কোয়েশ্চেন চলে আসে, তখন নয় সেখানে এক্সপ্লেনেশন দিতে গিয়েই বলে দেবো, কিন্তু আমার নজরে সেরকম কিছু কিন্তু পড়েনি। তো যেহেতু পড়েনি, তো আমার মনে হয় সেটার কোনো প্রয়োজনীয়তাও নেই। 30টার মতো কোয়েশ্চেন্স ওয়েবসাইটে দেওয়া আছে, আমি ফাইলটা সেভ করতে ভুলে গেলাম, আর একবার সেভ করে দিচ্ছি, তারপরে সব সলভ করো। অর্থাৎ ক্লাস শেষ হওয়ার আধ ঘন্টা পরেই সলভ করো, বা অ্যাটলিস্ট আমি নক করে দেবো, আমি SMS করে দিচ্ছি গ্রুপে। সলভ করো, দেখো, দেখবে যেগুলো বললাম এর মধ্যে থেকেই সমস্ত কোয়েশ্চেন্সগুলো এসেছে। নেটে বোধহয় 5টা 6টা কোয়েশ্চেন্স এসেছে, তার বেশি আসেনি। সেটে বোধহয় 2-3টে কোয়েশ্চেন্স দেখলাম, আর ওয়েস্ট বেঙ্গল সেট। আর বাকি সমস্ত কিছু কিন্তু অন্যান্য রাজ্যে এসেছে। তো দেখে নাও একবার ভালো, যদি কমন চলে আসে, কারণ দেখছো যে অনেক কোয়েশ্চেন্স নেটে কমন আসছে, বিশেষ করে গুজরাটের কোয়েশ্চেন্সগুলো। সো ভালো করে গুজরাটের কোয়েশ্চেন্সগুলো দেখে যাবে, যাতে নেটে অসুবিধে না হয়, ঠিক আছে? তো এই গেল এখানে আলোচনার মূল বিষয়বস্তু, আর অন্য কিছু আমার বলার নেই। যদি তোমাদের কিছু জানার থাকে, বলার থাকে, বোঝার থাকে, মন খুলে জিজ্ঞেস করতে পারো। কারা কারা জয়েন করেছো আজকে? জয়েন করেছো আলিশা, অঙ্কিতা, দীপিকা, শোভন, ইপসিতা, কুতুবুদ্দিন, ময়ূরী, ময়ূরাক্ষী, ময়ূরী, মৌসুমী, শাহানাজ, সায়ন্তন, শ্রেয়া, সোহিনী, সমৃতা, শ্রেয়সী, স্থাপিতা, শুভম। ওকে, অনেকে জয়েন করেন, ঝিলিক, দীপিকা, কোথা, অনেকে নেই, ঠিক আছে। স্যার বলো, বলো। স্যার বলছিলাম যে আমার পরীক্ষা এই শেষ হলো, তো আমার তো মক টেস্ট গুলো মিস গেছিল, ওগুলো কি করে দেবো? মক টেস্টগুলো দেবে? মক টেস্টগুলো দেওয়া ইয়েতে দেওয়া আছে, সিবিটির যে কোর্সটা আছে ওখানে দেখবে মক টেস্ট বলে একটা কোর্স, একটা অপশন ক্রিয়েট করা আছে, ঠিক আছে? একটা বক্স ক্রিয়েট করা আছে, ওখানে টাচ করবে, দেখবে ভেতরে গিয়ে সব 1 থেকে 10টা তুমি পেয়ে যাবে সেখানে। স্যার ওগুলো কি আমার লাগবে, মানে নাকি শুধু নেট সেট যারা দিচ্ছে তাদের জন্য? তোমাকে আমি বলবো যে তুমি ওগুলোতে যেও না এখন, তোমাকে আমি সাজেস্ট করবো যে তুমি এখন ভালো করে সিবিটির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করো, আর ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেনগুলো সলভ করো, বুঝতে পারলে? ওয়েস্ট বেঙ্গল সেট আরেকটা কি বললেন স্যার? সিবিটির কোয়েশ্চেন্স যেটার জন্য তুমি পরীক্ষা দেবে, আচ্ছা সিবিটির কোয়েশ্চেনগুলো সলভ করো। আর ওয়েস্ট বেঙ্গল কেন, কারণ এই সেই ওয়েস্ট বেঙ্গল সেটের যে কোয়েশ্চেনগুলো সেই প্যাটার্নেই হচ্ছে কিন্তু সিবিটির কোয়েশ্চেনগুলো হচ্ছে, মানে ওই রকমই সাধারণ কিছু প্রশ্নের উপর নির্ভর করেই কিন্তু পরীক্ষাটা হচ্ছে। সো ওয়েস্ট বেঙ্গলটা আগে ভালো করে সলভ করো, তবে ইউনিট ওয়াইজ আচ্ছা অফকোর্স স্যার। করবে, ঠিক আছে? আর তো পরীক্ষা যেহেতু শেষ হয়ে গেছে, তুমি যদি চাও দিনের বেলা করে এসে সামনে থেকে বসে যদি তোমার কিছু গাইডেন্স নিয়ে যাওয়ার প্রয়োজন মনে হয়, তো দিনের বেলা করে আসতে পারো, ঠিক আছে? আচ্ছা স্যার। তবে সোমবারে হবে না, সোমবারে আমি থাকবো না, আমি একটা কনফারেন্স অ্যাটেন্ড করতে যাব, সোমবার হবে না, সোমবার বাদে তুমি এসো, ঠিক আছে?
আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আমি আপনাকে সাথে তাহলে পরে জিজ্ঞাসা করে নেবো কখন আপনি ফ্রি আছেন। ঠিক আছে। আর বলো বাকিরা, যদি কারো কিছু জানার থাকে, বলার থাকে, বোঝার থাকে। নেই তো? তাহলে থাক, ঠিক আছে, আজকে এতটুকুই থাক। কোয়েশ্চেন্স গুলো দিয়েছি, সেগুলো সলভ করো। এখন বড় লম্বা লম্বা কোনো ক্লাস নেব না, কারণ সামনে তোমাদের পরীক্ষা আছে। ভালো করে দেখো, যেগুলো পড়িয়েছি সেগুলো বরং। আর যদি তোমাদের মনে হয় যে তুমি ক্লাস আরো করবে, তাহলে লেকচারগুলো দেওয়া আছে যেগুলো তোমার করা হয়নি এখনো, সেখান থেকে লিস্ট থেকে দেখে নাও। প্লে লিস্টে গেলেও সেখানে দেখতে পাবে, বা যে লিস্টটা আমি গ্রুপে দিয়েছি সেখান থেকেও ক্লাসগুলো করতে পারবে। সো এগুলো তোমাদেরকে হেল্প করবে। ঠিক আছে, এগুলোই। নেট পরীক্ষা দেবে, কিন্তু ভুল করেও, মানে নেট পরীক্ষা দিতে যাচ্ছ, কিন্তু চেষ্টা একবার এটাই থাকবে তোমাদের, বারবার বলছি, যে নেটের কোয়েশ্চেন্সগুলো যার ইউনিট ওয়াইজ তো সলভ করেই নিয়েছো প্রত্যেকে, আশা করি, যে সেট পরীক্ষা দেওয়ার জন্য। তো এবার কিন্তু ইয়ার ওয়াইজ সলভ করো নেটের কোয়েশ্চেন্সগুলো। লেটেস্ট কোয়েশ্চেন্সগুলো আগে শুরু করো, ইয়ার ওয়াইজ সলভ করো, তারপরে চেষ্টা করো গুজরাটের কোয়েশ্চেন্সগুলো, লেটেস্ট কোয়েশ্চেন্সগুলো দিয়ে সলভ করার চেষ্টা করো। বিশেষ করে মানে ইয়ার ওয়াইজই করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এটা করো। ঠিক আছে, এটা করো, এগুলো কিন্তু কাজে আসবে। ঠিক আছে, আর কিছু বলার, জানার, বোঝার, বলো। বলছি দাদা, শুধু গুজরাটেরটা করবো? নেটেরটা যদি সলভ হয়ে গেছে ইয়ার ওয়াইজ, তাহলে গুজরাটেরটা করো। মানে নেটের যদি ইউনিট ওয়াইজ হয়ে গেছে, তাহলে আমার পরামর্শ এটাই থাকবে, নেটের ইয়ার ওয়াইজটা সলভ করো। আর ইয়ার ওয়াইজ হয়ে গেলেই তারপরে তোমরা গুজরাটটা ধরো। ঠিক আছে, ঠিক আছে দাদা। ওকে। আর কারো কিছু জানার, বোঝার থাকলে বলো। স্যার পিডিএফ পিডিএফ আমি পাঠিয়ে দিচ্ছি, এটার পিডিএফ পাঠিয়ে দেবো, ক্লাসের শেষে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর কারো কিছু বলো। স্থাপিতার কবে থেকে পরীক্ষা? স্থাপিতা, সায়ন্তন, আর দীপান্বিতা। স্যার আমাদের রুটিনটা এখনো ফিক্স হয়নি, বারবার ফ্লাকচুয়েট করছে। আজকে একটা টেন্টেটিভ দেখানো হলো, সেখানে বলছে 21, আবার কেউ বলছে 16। তো অনেকটাই হজবরল হয়ে আছে। তারপরে এখনো অ্যাসাইনমেন্ট সাবমিশন চলছে, ছয়ের আগে মানে নেই তো? জিনিসটা পুরো ছবি আছে। ছয়ের আগে পরীক্ষা নেই তো? অ্যাসাইনমেন্ট সাবমিশন গুলো এখনো আছে, 8 তারিখে, মনে হয় জানুয়ারি 8 তারিখে আছে। আমিও ওই দেখছিলাম আজকে, অ্যাসাইনমেন্ট মানে আমিও দেখছিলাম আজকে লিস্টটা, অনুপম দা বললো আমারও ইনভিজিলেশন ডিউটি আছে। হুম, ও তাই নাকি? হ্যাঁ, তোমাদের এই পিজি টুতেই আছে। বাহ, দারুণ স্যার। হুম। সেদিনকে আমরা না লিখতে পারলে খুব লজ্জা লাগবে। হ্যাঁ, কি বললে? বললাম, সেদিনকে যদি আমি না লিখতে পারি আপনার ইনভিজিলেশনে, তখন আমার খুব লজ্জা লাগবে। তাই? বলো, কি বলছো শাহনাজ? বলো, কি বলছো? কিছু বলছো? স্যার বলছিলাম হ্যাঁ, যে পলিটিক্যাল কালচার, হ্যাঁ হ্যাঁ স্যার বলছি আমি, যে পলিটিক্যাল কালচারের ভিডিওটা যে দেখলাম স্যার, তো সেখানে ম্যাটেরিয়ালসটা কোথায় পাবো? এটা আমি পাঠিয়ে দিচ্ছি তোমাকে। পলিটিক্যাল, আচ্ছা, যেমন আমি এটা দেখেছি স্যার, রুডলফের দেখেছি, তো সেটার ম্যাটেরিয়ালসটা একটু দিতেন, তাহলে ভিডিও দেখার পর ম্যাটেরিয়ালসটা একটু দেখবো, আরো তুমি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তুমি ক্লাসটা করার আগে মেটেরিয়ালটা চেয়ে নিয়ে নেবে, ঠিক আছে? বা ক্লাসটা করার পরে সাথে সাথে, আচ্ছা ঠিক আছে। সাথে সাথে ওই অফিসের নাম্বারে টেক্সট করে রাখবে। ক্লাসে, অফিসের নাম্বারে টেক্সট করে রাখবে, তোমাকে পাঠিয়ে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। হুম। আর বলো, আর কারো কিছু নেই তো? তাহলে থাক, আজকে এখানেই থাক, ভালো করে প্রিপারেশন নাও। ঠিক আছে, আমি অল্প করেই পড়াবো এখন, ধীরে ধীরে ক্লাস হবে, অল্প করেই হবে। আর এদিকে তোমরা ওটা, মানে যেগুলো ক্লাস করোনি, যেগুলো সলভ করোনি, সেগুলো ভালো করে করো। ঠিক আছে, নেটটা আশা করি অনেকেরই তোমাদের হয়ে যাওয়া উচিত, অনেকের। সেটটা তো অনেকেরই হবে, দেখলাম দীপিকার যেমন আশা করা যায়, দীপিকা অনেক ভালো করেছো। আর কারা কারা বললে? স্থাপিতার কত হয়েছে সাবজেক্টে? স্থাপিত বেরিয়ে গেছে? আচ্ছা, বেরিয়ে গেছে। ঠিক আছে, বাকিরা দেখে নিও, তোমাদের তো কাট অফ দিয়ে দিয়েছি, দেখো সেটার উপর বেস করে কার কটা ঠিক হচ্ছে সেই হিসেবে। ঠিক আছে, চলো, গুড নাইট। গুড নাইট স্যার। হুম।